প্রিয় বরিশালবাসী, প্রিয় পটুখালীবাসী, বরগুনাবাসী, ভোলাবাসী, প্রিয় ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে। কোন নির্বাচন? আগামী 12 তারিখে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই মাঠে উপস্থিত প্রত্যেকটি ভাই বোন সহ সমগ্র বরিশাল সহ বরিশাল বিভাগ সহ সমগ্র বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটার সেই নির্বাচনে ইনশাল্লাহ ভোট প্রদান করবে। প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের সামনে আমার এখানে কিছু মানুষ বসে আছেন, এই মানুষগুলো গুম, খুন, জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ। এই যে পরিবারগুলো বসে আছে, তাদের যেই স্বজনেরা, যেই প্রিয়জনেরা আজ গুমের শিকার, খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে অত্যাচারে নির্যাতিত বা শহীদ হয়েছে, সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল? সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, যেই অধিকারকে বিগত 16 বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমিন নির্বাচন করা হয়েছিল তথাকথিত নির্বাচনের নামে, মনে আছে আপনাদের? কিন্তু প্রিয় ভাই বোনেরা, গত 24 সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমিন নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার, যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানী গুণী মানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানীর বোনরাও তারা মাঠে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, শুধু মাঠেই নয়, বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি, সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুধু বললাম, আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি। তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন না? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই বিবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন। উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন। ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতেন। প্রিয় ভাই বোনেরা, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার, এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা এই নারীদেরকে, বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা, শহরের খেটে খাওয়া নারী যারা, কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে, সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে, সমাজে, দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
প্রিয় ভাই বোনেরা, আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে। আরেকটি ঘটনা বলি, তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তরা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাশ নালে ওপাশ, মুদ্রার এপেট নালে ওপিট হিসেবেই তারা ছিল। কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, বিশাল এই বরিশাল বিভাগ 1993 সালে বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। মানুষের যারা আমাদের মুরব্বী ছিলেন, যারা গত হয়ে গিয়েছেন, বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই এলাকায় 1978 সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। কাজেই বিদ্যুতের লাইন বলুন, বরিশাল বিভাগ বলুন, এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল, কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই। এর মধ্যে বিগত 16 বছর, এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে, যেই কাজগুলো করতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই বৃহত্তর বরিশাল বিভাগ, এই বৃহত্তর বরিশাল, এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয়।
প্রচুর মাছ মৎস্য চাষী আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চালেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে, এই মাছ মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায়। কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায়, সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাআল্লাহ তৈরি করব। যে হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্যর দাম পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই। যে কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে প্রতি সিজনে আমরা বীজ, যার যেই পরিমাণ জমি সেই অনুযায়ী যার যেই ফসল চাষ, আমরা তাকে সেই ফসলের সমপরিমাণ যে পরিমাণ প্রয়োজন সেই বীজ, সার এবং কীটনাশক ঔষধ কৃষকের হাতে পৌঁছে দিতে যায় সেই কৃষক কার্ডের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা এর মধ্যে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, কৃষি ঋণ আছে, ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করে দেব সমগ্র বাংলাদেশে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় আমাদের তরুণ যুবক সমাজের সদস্য যারা, তাদের একটি বিশাল সমস্যা রয়ে গেছে, কর্মসংস্থানের সমস্যা। আমরা যেরকম ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে, সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শিল্প যেমন গড়ে তুলতে চাই, যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই। যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন, এমনকি বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশেও যেতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার বিশেষ করে ভোলা সহ বরিশালের প্রত্যন্ত অঞ্চল সহ অনেকগুলো জায়গায় আছে যেখানে মানুষ সঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না। আমরা দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে যাওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ারার আমরা ট্রেনিং দিয়ে নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গঞ্জে, গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া ছোটখাটো অসুখ, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে না আসতে হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য। আমরা পরিকল্পনা করেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলের উপযোগী কি কি কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার মাধ্যমে এবং কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশের বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা খেলাধুলায় ভালো। আমরা সারা বাংলাদেশ থেকে যারা খেলাধুলায় ভালো, শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি যারা খেলাধুলায় ভালো, এইরকম প্রতিভাবান যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা খেলোয়াড় হিসাবেও নিজেদেরকে তৈরি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, চিকিৎসা ব্যবস্থার কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, কৃষকের কথা আমি তুলে ধরেছি, মা বোনদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন, কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি। কেন এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি? এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি আমরা,
জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা যারা বিএনপি করে, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের কথা একটাই, কাজ একটাই। আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি, সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য, একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই বলেছি যে এই যে আমাদের এখানে স্টেজের সামনে, মঞ্চের সামনে কতগুলো পরিবার বসে আছে যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে, যেই অধিকার আপনারা 12 তারিখে প্রয়োগ করতে যাচ্ছেন, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই মানুষগুলো স্বজনরা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা শহীদ হয়েছে, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, এই মানুষগুলোর আত্মত্যাগের মর্যাদা যদি দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে, এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয়। এবং জনগণের অংশগ্রহণ মানে 12 তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার কেউ যাতে ছিনিয়ে যেতে না পারে, আপনাদের এই অধিকারের বিরুদ্ধে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে। প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি, ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই গুপ্তের দল, এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, আর মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সৎ মানুষের শাসন দিতে পারে না। কাজে প্রিয় ভাই বোনেরা, এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে।
আজ এই মাঠে লক্ষ মানুষ যারা আছেন, আপনারা স্ব এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা ভোট শেষ করি। ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হলে, ধানের শীষ ইনশাল্লাহ 13 তারিখে সরকার গঠন হলে, 13 তারিখের পর থেকে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। হাজার হাজার খাল বিল পড়ে আছে, যেগুলোকে আমাদের খনন করতে হবে। খনন করার মাধ্যমে যেমন বন্যার গতিরোধ করতে হবে, একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে। মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বহুত কাজ বাকি আছে। বিগত 1 যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কাজে আসুন 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে 13 তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। কে কে আছেন আমার সাথে এই কাজে? দেশ পুনর্গঠনের কাজে কে কে আছেন? কি ভাই বিল্ডিং এর ভাইরা, ওই যে বিল্ডিং এর উপরে, ধন্যবাদ। দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন, আপনারা আছেন আমার সাথে, ওই যে ছাদের উপরে আছেন, দেশ পুনর্গঠন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো, প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থীরা সামনে আসেন, একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, আপা ধাক্কা দেখি করেন না, দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে দেখছেন ধানের শীষ আর ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত, তাদের বিপরীত বক্তব্য। এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি, ধানের শীষ আছে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শীষ। ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু, এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন, সে আমাদেরই একজন। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বলেছি মৎস্যর কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের কাজ হবে 13 তারিখ থেকে দেশ পুনর্গঠনের। আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন, খাল খননের কাজ, ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে? ইনশাল্লাহ আমরা 13 তারিখ থেকে ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব। প্রিয় ভাই বোনেরা, শেষ কথার এক কথা, করব কাজ, গড়ব দেশ, করব কাজ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নেতা আছে, এই জনবল দমের নেতা আছে, ও সেই নেতা তারেক রহমানের আগমন, ফরিদপুর বিভাগের পক্ষ থেকে
ফরিদপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের আগমন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আমি আজকে আপনাদের সামনে এখন বক্তব্য দিতে উঠলাম, এই জায়গাটা একটু তারেক, এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দাও, এই জায়গাটাকে ক্লিয়ার করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আপনাদের সামনে বক্তব্য দিতে উঠলাম, এই বক্তব্য দেবার আগে আমরা যাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, প্রত্যেকটা মানুষ স্ব স্ব এলাকার সার্বিকভাবে এই সমগ্র এলাকার ফরিদপুর, গ্রেটার ফরিদপুর অঞ্চলের প্রত্যেকটা এলাকার বিভিন্ন সমস্যার কথা আপনাদের নেতারা আপনাদের সামনে তুলে ধরেছেন। শুনতে পেয়েছেন আপনারা সেটা? আচ্ছা, তা আপনারা ওনারা যে সকল দাবি দেওয়া দিয়েছেন এলাকার উন্নয়নে, নেতৃবৃন্দ আপনারা যারা ধানের শীষের প্রার্থী, দয়া করে একটু দাঁড়ান সামনে। শুধু ধানের শীষের প্রার্থী যারা, অনলি প্রার্থী যারা, সামনে আসেন, একটু স্কুলের অ্যাসেম্বলির মতন লাইন দিয়ে দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াও, লাইন করে দাঁড়া যাও। এই যে মানুষগুলো প্রত্যেকটি এলাকার জনগণের এবং এলাকার সমস্যার কথা বলেছে। ইনারা যেই সমস্যার কথাগুলো বলেছে, আপনারা কি সেই সমস্যাগুলোর সাথে একমত? কি ভাই, সকলে একমত? আচ্ছা, তাহলে এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে, তাই তো নাকি? কিন্তু সমস্যার সমাধান করতে হলে তো প্রথমে আপনাদের একটা দায়িত্ব আছে। কি সেটা? হ্যাঁ, শুনি না। কোথায় ভোট দিবেন? কোথায়? রাইট, ধানের শীষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন তোমরা? কাজে আপনারা একটু ধানের শীষ উঁচা করেন, আপনাদের হাতে ধানের শীষলা। এদের সকলের হাতে আমি দলের পক্ষ থেকে ধানের শীষ তুলে দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন। নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা। ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা, ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে, দুটি দাবির কথা মূলত বলেছে। এক, এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা, এবং 2, ফরিদপুরকে বিভাগ করা। তাই তো নাকি? এটাই তো শুনলাম নাকি? ঠিক শুনছি? আচ্ছা, তাহলে আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। প্রিয় ভাই বোনেরা, অনেক সমস্যার কথা আমরা শুনেছি। এই সমস্যাগুলো আমি ভেবেছিলাম যে এত সমস্যা নেই, কারণ দীর্ঘ 17 বছর আমি দেশে থাকতে পারিনি। আমরা দূর থেকে শুনেছি প্রত্যেক এলাকায় বলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বলল? তার মানে কি উন্নয়নের ফাঁকা বলি ছিল এতদিন? তাহলে প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসেছে আপনারা যে অধিকার ফিরে পেয়েছেন, যে অধিকার আপনাদের কাছ থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে। এবং সেই অধিকার আদায় করার মাধ্যমে, অর্থাৎ আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্ধারকৃত অধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশের মানুষ দেশের অধিকার ফিরে পাবে। কারণ আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি যে এই দেশের বিএনপির সকল ক্ষমতার উৎস কারা? জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, এবং এই দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। কাজেই যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার থাকবে,
জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একটি সরকার থাকবে, তখনই একমাত্র সম্ভব দেশের এলাকার মানুষের সমস্যার সমাধান করা, তখনই একমাত্র সম্ভব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এলাকার সমস্যা যেমন আছে, একই সাথে আরো বহু কতগুলো সমস্যা আছে, এবং সেগুলো সম্পর্কে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপিকে বাংলাদেশের মানুষ 12 তারিখে নির্বাচনে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি কি কি পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে এলাকার সমস্যার সমাধান হয়, যাতে করে দেশের মানুষের সমস্যার সমাধান হয়। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে এলাকার মানুষের জমি জমা আমরা রক্ষা করতে পারি। কারণ বৃহত্তর ফরিদপুর এলাকা কৃষি প্রধান একটি এলাকা। এই এলাকায় পাট শিল্প আছে, যেই পাট শিল্পকে যদি আমরা সহযোগিতা করতে পারি, এই পাট শিল্পের সাথে লক্ষ লক্ষ কৃষক ভাইরা জড়িত আছে, এবং এই পাট শিল্পকে সহযোগিতা করার মাধ্যমে একদিকে যেরকম কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে আমরা দেশকেও সামনে নিয়ে যেতে পারবো। এই পাট রফতানি করার মাধ্যমে, বিভিন্ন পাটজাত দ্রব্য রফতানি করার মাধ্যমে আমরা দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। এই ভুট্টা চাষের সাথে বহু কৃষক এটার সাথে জড়িত আছে, যাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে সকল কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে যেই কৃষিজাত পণ্য উৎপাদন করে তার কাছে আমরা সেই ফসলের বীজ, সার, কীটনাশক, ওষুধ আমরা পৌঁছে দিতে চাই। অন্তত একটি সিজনের সম্পূর্ণ ফসলের আমরা পৌঁছে দিতে চাই, যাতে করে সেই কৃষক ভাই ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার বহু যুবক তরুণ আছে যারা শিক্ষার আলোয় আলোকিত, কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কি কি কলকারখানা তৈরি করা যায়, যে সকল কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এবং সেভাবেই আমরা গড়ে তুলতে চাই। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, যাতে করে সেই এলাকার মানুষ আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনার একটি অন্যতম আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে বাংলাদেশের সমগ্র জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, এই মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি ক্লাস 1 থেকে ক্লাস 12 অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশকে সামনের দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই প্রত্যেকটি গৃহিণী কাছে আমরা, খেটে খাওয়া প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে প্রতি মাসে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে। এবং আমরা বিশ্বাস করে এটি যদি আমরা বেশ কয়েক বছর চালু রাখতে পারি, ইনশাআল্লাহ
তাহলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে খেটে খাওয়া পরিবার যেগুলো আছে সেই পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং স্বাবলম্বী করতে পারলেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের এই যে এখানে উল্লেখ করে গেছেন, আমাদের কয়েকজন প্রার্থী এখানে উল্লেখ করে গেছেন যে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে মানুষ অনেক কষ্টে আছে। প্রয়োজনের সময় ডাক্তার পাওয়া যায় না, প্রয়োজনের সময় মানুষ ওষুধ খুঁজে পায় না। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে বিশেষ করে এই যেই হাসপাতালগুলো আছে এগুলোকে তো আমরা মেরামত করব, এখানে ডাক্তারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, কিন্তু একই সাথে সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। যে সকল চিকিৎসা সুবিধা ঘরে বসে দেওয়া যায়, ছোটখাটো অসুখ বিসুখ, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে আসতে না হয়, ঘরে বসেই তারা ওষুধ পাবে ইনশাল্লাহ, ঘরে বসেই তারা চিকিৎসা সুবিধা পাবে। এখন প্রিয় ভাই বোনেরা, আরেকটি কাজ আমরা করতে চাই। এই পুরো অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ আছে, যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয়, কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে। কি সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে? কারা আছেন দেখি হাত তুলে। পদ্মা ব্যারেজ নির্মাণে কারা আছেন? হ্যাঁ, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা। জনগণের যদি সমর্থন থাকে ইনশাল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদের সামনে আমাদের দলের পরিকল্পনাগুলো যে তুলে ধরলাম, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো যদি কম বেশি আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন যে এই পরিকল্পনার কথা বললাম, কে মনে করেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো তো হলো বিএনপির পরিকল্পনা। বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় পেলে এগুলোকে বিএনপি বাস্তবায়ন করবে। কিন্তু জনগণের পক্ষ থেকে তো একটি পরিকল্পনা থাকতে হবে। জনগণের সেই পরিকল্পনাটা কি আপনাদের কাছে একটু আমি জানতে চাই। জনগণের পরিকল্পনা কি? 12 তারিখে কোনো পরিকল্পনা আছে জনগণের? কি পরিকল্পনা জনগণের 12 তারিখে? হ্যাঁ, রাইট, ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ যদি নির্বাচিত হয় ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে যেই প্রতিশ্রুতিগুলো আপনাদের, যেই দাবিগুলো আপনারা উপস্থাপন করেছেন, আপনাদের সরকার বিএনপি সরকার ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়নের কাজে হাত দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চের মতন আছে, সেখানে কিছু মানুষ বসে আছে। একটু দূরে আরেকটি মঞ্চ আছে, সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধারা। আর তার সামনে এখানে যে মঞ্চ আছে, মঞ্চের পাশে কিছু মানুষ চেয়ারে বসে আছেন। এই মানুষগুলো কারা জানেন? এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো, ওখানে মুক্তিযোদ্ধারা আছেন, এ পাশে কতগুলো মানুষ বসে আছে। তারা বিগত 15 বছর 16 বছর বিভিন্ন সময় তাদের আপনজন কাউকে না কাউকে তারা হারিয়েছেন। সেই জুলাই আগস্ট আন্দোলনে এবং তার আগে
এবং তার আগে গত 1 যুগ ধরে যখন সেই স্বৈরাচার যারা 5 তারিখে পালিয়ে গেছে তারা যখন বাংলাদেশের মানুষের ঘাড়ে বসেছিল, সেই সময় এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। ঠিক একইভাবে বিগত 1 বছর সহ বিভিন্ন সময় এই যে স্বজনেরা মানুষগুলো, তাদের স্বজনেরা যারা গুম হয়ে গিয়েছে, যারা খুন হয়ে গিয়েছে, যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এই মানুষগুলো আপনাদের যে ভোটের অধিকার, যে পরিকল্পনা আপনারা 12 তারিখে বাস্তবায়ন করতে চান, সেই অধিকার যাতে আপনারা ফিরে পান, তার জন্য তারা রাজপথে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। 2024 সালের 5ই আগস্ট আমাদের ছাত্র জনরা রাজপথে আন্দোলনের সফল করার মাধ্যমে, স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষের ভোটের অধিকার, এই যে মানুষের কথা বলার অধিকার যেটি আমরা ফিরে পেয়েছি, এটিকে কিন্তু ধরে রাখতে হবে। কারণ এইখানে প্রার্থীরা যে সকল জনগণের পক্ষ থেকে যে সকল কথা বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, এলাকার উন্নয়নের জন্য, এগুলোকে যদি বাস্তবায়ন করতে হবে, তাহলে একটু আগে যেটা বলেছি, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। আপনাদের সমর্থন থাকলে ইনশাল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখানে কিন্তু একটু কিন্তু রয়ে গিয়েছে। এই যে জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এবং এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে। কি নাম জানেন? গুপ্ত। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে, যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। প্রিয় ভাই বোনেরা, এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা না, এরা দেখেন জনগণকে তারা কিভাবে অপমানিত করে। জনগণের উপরে যে তাদের মোটেও আস্থা এবং বিশ্বাস নেই, তার দুটো প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ উপস্থিত দেখেছেন, 2 দিন আগে এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। দেখেছেন আপনারা? প্রিয় ভাই বোনেরা, আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে, তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে, তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না। এবং এটির প্রমাণ আমরা 1971 সালেও দেখেছি। 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল। কাজে প্রিয় ভাই বোনেরা, এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে। তারা মুখে বলবে একটা, কাজ করবে একটা। যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না, নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। ঠিক একইভাবে প্রিয় ভাই বোনেরা, তাদের আরেক নেতা আছে। সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে 12 তারিখ পর্যন্ত তার দলের নেতা কর্মীরা জনগণের পা ধরে থাকবে, 13 তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে।
তাহলে এবার বোঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের। অর্থাৎ জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে, 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে। অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই, জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। প্রিয় ভাই বোনেরা, আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি। কি সেই খবর? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে, তারা এনআই কার্ড চাইছে। দেখেছেন না আপনারা? দেখেছেন এই সংবাদ? ওকে, এখন কেন চাইছে? তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে, অথচ আমরা দেখে অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই, আপনার কাজটাই তো আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে। যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন, জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? নিজেরাই তো অসৎ কাজ করে বেড়াচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আজ তাই আসুন, বহু বছর, বহু ত্যাগ, বহু বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেয়েছে। কাজে এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ষড়যন্ত্র চলছে, কাজেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ 12 তারিখে ঠেকিয়ে দিতে পারি, 13 তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি অনেক, সংগ্রাম করেছি অনেক রক্তক্ষরণ হয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। এখন সময় এসেছে, দেশ গঠনের সময় এসেছে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে খাল খনন করতে হবে, আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি করতে হবে, আমাদেরকে মিল কারখানা তৈরি করতে হবে, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে নতুন নদী খনন করতে হবে, আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে। আমাদেরকে এরকম বহু কাজ আমাদের বাকি রয়ে গিয়েছে। কারা আছেন এইসব কাজে অংশগ্রহণ করতে চান, দেশকে পুনর্গঠন করতে চান? ইনশাআল্লাহ আসুন। আজকের এই জনসভার প্রধান লক্ষ্য হবে, আজকের এই জনসভার প্রধান শপথ হবে, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কে এই জনসভার আজকে প্রধান শপথ? কে করব কাজ, সবার আগে? ঠিক আছে, ঠিক তো? দেশ গঠনে আছেন তো সবাই? আবার জিজ্ঞেস করি, কারা কারা দেশ গঠনে নাই হাত তুলেন? নাই কারা কারা হাত তুলেন আগে? নাই কারা কারা আগে হাত তুলেন? কে এদিক সরো, চাপো দেখ। দেশ গঠনে নাই কারা কারা? ওই স্বৈরাচার আর গুপ্তদের সাথে আছেন কারা কারা? হাত তুলেন দেখে। কেউ নাই? তাহলে দেশ গঠনে আছেন কারা কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আসেন প্রিয় ভাই বোনেরা, আজকে থেকে আমরা শপথ দিলাম, সামনে আমাদের কাজ একটাই, দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।